হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল ফিজিক্স ম্যানিয়া। আজকের ভিডিওতে আমরা মূলত ক্লাস 12-এর যে সম্পূর্ণ যে ফিজিক্স রয়েছে সেই ফিজিক্সের একটা ওয়ান শট ভিডিও আনতে চলেছি। তোমরা জানো আমাদের এইচএস 2025 মার্চের 3 তারিখে শুরু হচ্ছে এবং সেখানে ফিজিক্সের এক্সাম রয়েছে মার্চের 7 তারিখে। এই একটা ভিডিও মূলত একটু লং বা দীর্ঘ হতে পারে এই ভিডিওটা, কারণ এখানে আমরা প্রত্যেকটা চ্যাপ্টার সম্পর্কে সমস্ত ফর্মুলা, সমস্ত যা কিছু ডায়াগ্রাম যা কিছু রয়েছে সেগুলো একটা ভিডিওতে আলোচনা করব। অর্থাৎ এই ভিডিওটা তোমার এক্সাম পয়েন্ট অফ ভিউ থেকে খুব ইম্পর্ট্যান্ট হতে চলেছে, ঠিক আছে। আর তোমাদেরকে আরেকটা কথা বলে রাখি, এই যে সম্পূর্ণ ভিডিওটা হবে এর যে পিডিএফ তোমরা আমাদের টেলিগ্রাম চ্যানেল থেকে পেয়ে যাবে। টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে। আর এই ভিডিওটা তোমরা যবে দেখছো তার ঠিক 1 বা 2 দিন পরে তোমাদের একটা সাজেস্টিভ ভিডিও কিন্তু আসতে চলেছে, যেখান থেকে বলা যেতে পারে যে অলমোস্ট তুমি ওখান থেকে 80 to 85% কিন্তু কোশ্চেন কমন পেতে পারো, ঠিক আছে। তো চলো চলে যাওয়া যাক আমাদের প্রথম স্লাইডে। দেখো, প্রথম যেটা বলছে আমাদের প্রাথমিক ঘটনাবলী, অর্থাৎ এটা আমরা কিন্তু যে তড়িৎ যে চ্যাপ্টারটা ছিল না, তড়িতের প্রাথমিক ঘটনাবলী, ঠিক আছে, সেই তড়িৎ চ্যাপ্টার থেকে এই কোশ্চেনগুলো কিন্তু ডিটেলসে দেখতে চলেছে। দেখো, প্রথমে বলছে তড়িৎ আধান কী জিনিসটা, ঠিক আছে। দেখো, তড়িৎ আধান কাকে বলে? তড়িৎ আধান, যদি আমাদের তড়িৎ আধানের কথা বলি তাহলে তড়িৎ আধান কাকে বলে, দেখো কি বলছে, কোনো বস্তুকে যদি কোনো তড়িৎ ক্ষেত্রে রাখলে যে ধর্মের জন্য বস্তুটি কোনো আকর্ষণ বা বিকর্ষণ বল অনুভব করে তাকে আমরা তড়িৎ আধান বলে থাকি, ঠিক আছে। এখানে মনে রাখার জিনিস কি কি আছে? মনে রাখার জিনিস হচ্ছে, এটা মনে রাখতে হবে 1 কুলম সমান, ঠিক আছে, 1 কুলম সমান 3 × 10⁹ ESU বা 3 × 10⁹ স্ট্যাট কুলম। তার মানে এখানে কি কি মনে রাখতে হলো? একটা জিনিস হচ্ছে 1 কুলম সমান 3 × 10⁹ ESU, ঠিক আছে। আর যেটাই ESU সেটাকে আমরা কি বলি? সেটাকে আমরা স্ট্যাট কুলম বলি। আর মনে রাখবে এটা মূলত কিসের একক? এটা মূলত হচ্ছে সিজিএস পদ্ধতিতে আধানের একক, ঠিক আছে। যদি বলে এসআই পদ্ধতিতে আধানের একক কি, দেখতে পাচ্ছ এটা এসআই পদ্ধতিতে আধানের একক হচ্ছে কি না, হচ্ছে কুলম, ঠিক আছে। নেক্সট দেখো কি বলছে, নেক্সট বলছে দেখো কোনো বস্তুকে তড়িদাহিত করার পদ্ধতি, মূলত 3টে পদ্ধতিতে কোনো বস্তুকে তড়িদাহিত করা যায়। একটা হচ্ছে ঘর্ষণের দ্বারা আহিতকরণ, 2 নম্বর হচ্ছে পরিবহনের দ্বারা আহিতকরণ, আর 3 নম্বর হচ্ছে আবেশকের দ্বারা আহিতকরণ, ঠিক আছে। এবারে দেখো তড়িদাধানের ধর্মাবলী, কি কি তড়িদাধানের ধর্মাবলী রয়েছে। প্রথম কথা বলছে তড়িদাধানের সংযোগ নিয়ম। তড়িদাধানের সংযোগ নিয়ম মানে কি? মানে মনে করো কোনো একটা এরকম একটা হচ্ছে জায়গা বা ক্ষেত্র রয়েছে, তার মধ্যে মনে করলাম আমি অনেকগুলো আধান রয়েছে, মনে করো এখানে Q1 আধান রয়েছে, এখানে মনে করো Q2 রয়েছে, এখানে Q3 রয়েছে। তাহলে ওই যে আমার যে মোট যে ক্ষেত্রটা, ওখানে টোটাল আধান কত রয়েছে না, Q1 + Q2 + Q3, ঠিক আছে। এটাই তাহলে হয়ে যাবে আমার টোটাল আধান বা মোট আধান, ঠিক আছে। এটাই হচ্ছে আধানের সংযোগ নিয়ম, ঠিক আছে। নেক্সট দাও কি বলছে, আধানের নিত্যতা সূত্র, ঠিক আছে, কনজারভেশন ল অফ চার্জেস। কি বলছে? কোনো বিচ্ছিন্ন বস্তু সংস্থার আধানের মোট পরিমাণ সর্বদা অপরিবর্তিত থাকে। কোনো পদ্ধতিতে কোনো নিস্তড়িত সংস্থায় সমপরিমাণ ধনাত্মক আধান ও ঋণাত্মক আধান প্রস্তুত করা সম্ভব, যার ফলে সংস্থাটির মোট আধান অপরিবর্তিত থাকে। তার মানে কি, কোনো একটা সংস্থার মধ্যে মোট আধান সবসময় অপরিবর্তিত থাকবে, ঠিক আছে। তার মানে ব্যাপারটা কি বলছে একটু বলে দিই। দেখো দেখো এটা একটু ছোট করে নিই, ছোট করে নিয়ে তোমাদেরকে ব্যাপারটা, ঘটনাটা বলে দিচ্ছি, ঠিক আছে। কি বলতে চাইছি অ্যাকচুয়ালি, দেখো 1 মিনিট। দেখো ঘটনাটা কি বলতে চাইছে, তার আগে এই জিনিসটা একটু ছোট করে নেওয়া যাক, ছোট করে নিয়ে পুরোটা আমি একটু ডিটেলসে বলে দিচ্ছি, ঠিক আছে। দেখো, যেটা বলছে তোমাকে যে আমাদের আধানের যে হচ্ছে নিত্যতা সূত্র, আধানের নিত্যতা সূত্র কি বলছে, যে মনে করো তোমার কাছে একটা কোনো ক্লোজড মিডিয়াম রয়েছে, মনে করো এটা একটা ক্লোজড মিডিয়াম, ঠিক আছে। এখানে মনে করো মনে করো 3টে আধান রয়েছে, ঠিক আছে। কটা আধান রয়েছে? 3টে আধান, ঠিক আছে। তার মধ্যে মনে করো যে একটা আধান, ধরো এই আধানটা কত রয়েছে, এই আধানটা রয়েছে ধরো +2 কুলম, ঠিক আছে। আচ্ছা, এই আধানটা রয়েছে মনে করো -1 কুলম, আর এই আধানটা রয়েছে মনে করো -3 কুলম, ঠিক আছে। তাহলে দেখো টোটাল যে আধানটা হচ্ছে, এখান থেকে যে আমি টোটাল যে আধানটা পাচ্ছি, দেখো +2 কুলম আর হচ্ছে -1 কুলম, তার মানে +1 কুলম থাকলো, +1 কুলম আর -3 কুলম, তার মানে টোটাল আধানটা হয়ে গেল -2 কুলম, ঠিক আছে। টোটাল আধান কত? -2 কুলম। এবারে ঘটনাটা কি বলছে, যে যদি তুমি ওই রকমই ওই যে একটা যে মাধ্যম যে রয়েছে, একদম যে ক্লোজড যে মিডিয়াম রয়েছে, সেই জায়গায় সেই আগের মতোই 3টে আধান রয়েছে, মনে কর এই একটা আধান, এই একটা আধান আর এই একটা আধান রয়েছে, ঠিক আছে। মনে করলাম যে এই যে প্রথম যে আধানটা ছিল 2 কুলম,
করলাম 2 কুলমটাকে থেকে বাড়িয়ে আমি এটাকে মনে করো হচ্ছে আমি করে দিলাম +3 কুলম করে দিলাম, ঠিক আছে। এবার এই আধানটা -1 কুলম ছিল, এটাকে আমি করে দিলাম +1 কুলম, ঠিক আছে। তাহলে এই আধানটার মান কত হবে তোমাকে জিজ্ঞেস করতে পারে। তার মানে দেখো এখানে আমার মোট আধান কত ছিল, 2 কুলম ছিল, -2 কুলম। তাহলে এখানেও আমার যে টোটাল আধানটা আসবে সেটা -2 কুলমই কিন্তু আসতে হবে। তাহলে -2 কুলম যদি আসতে হয়, দেখো এখানে 3 কুলম আর এখানে 1 কুলম, কত হলো 4 কুলম। তাহলে -2 কুলম আনতে হলে এটা নিশ্চয়ই -6 কুলম হতে হবে। এটাই হচ্ছে আধানের নিত্যতা সূত্র। মানে কোনো ক্লোজড যদি হচ্ছে এরিয়া থাকে সেখানে আধান সবসময় কী হবে, অপরিবর্তিত থাকবে। বোঝা গেল, ঠিক আছে। নেক্সট দেখো এটাকে আর একটু ছোটো করে নিই, দিলে আমরা পরের আলোচনাটায় আসবো, ঠিক আছে। দেখো এটাকে একটু ছোটো করে নিচ্ছি, এটাকে একটু ছোটো করে নিই, তারপরে তাহলে আমরা পরের আলোচনায় চলে আসবো, ঠিক আছে। তাহলে এটাকে একটু ছোটো করে নিলাম। নেক্সট দেখো, নেক্সট যে ঘটনাটা বলছে, দেখো কি বলছে যে আধানের কোয়ান্টায়ন বা কোয়ান্টাইজেশন অফ চার্জ। আচ্ছা বলে রাখি, এটা তোমাদের পরীক্ষার পয়েন্ট অফ ভিউ থেকে ভেরি ভেরি ইম্পর্টেন্ট হতে চলেছে, কারণ এখান থেকে ম্যাথ এবং সঙ্গে সঙ্গে এমসিকিউ আসার সম্ভাবনা কিন্তু বেশি, ঠিক আছে। অর্থাৎ এখান থেকে তুমি 1 নম্বর বা 2 নম্বরের কিন্তু কোশ্চেন পেতে পারো, তার চান্সটা অনেক বেশি। কোয়ান্টায়ন কি বলছে, কোয়ান্টায়ন বলছে দেখো আমরা জানি কোনো যদি আমরা যদি কোনো একটা পরমাণু নিই, ধরো মনে করো পরমাণু নিলাম, ঠিক আছে। এবারে সাধারণ অবস্থায় ওই পরমাণুটা কি চার্জলেস, অর্থাৎ কি ওই পরমাণুটা হচ্ছে নিস্তড়িত, ঠিক আছে, চার্জলেস বা নিস্তড়িত। এবারে এই যে পরমাণুটা চার্জলেস বা নিস্তড়িত, এই চার্জলেস পরমাণুটাকে কোনো রকমভাবে আমরা আহিত করতে পারি কি না? হ্যাঁ, আহিত করা সম্ভব। কিভাবে সম্ভব না, যদি এখান থেকে আমি একটা কুলম বের করে নিই, একটা ইলেকট্রন বের করে নিই, তাহলে এটা তখন A+ হয়ে যাবে, ঠিক আছে, অর্থাৎ ক্যাটায়ন হয়ে যাবে। এখান থেকে যদি আমি একটা ইলেকট্রন এখানে আমি জোর করে ঢুকিয়ে দিই, তাহলে এটা কি হবে, A- হয়ে যাবে, অর্থাৎ অ্যানায়ন হয়ে যাবে। আচ্ছা এবারে বলো, দেখো এখান থেকে তার মানে কি একটা কোনো পার্টিকে, কোনো পরমাণুকে কেবলমাত্র ইলেকট্রন, ঠিক আছে, কেবলমাত্র ইলেকট্রন গ্রহণ করিয়ে বা বর্জন করিয়ে ওটাকে আমি আধানে পরিণত করতে পারি, ঠিক আছে। তার মানে দেখো মানে যে চার্জটা আমি ট্রান্সফার করব সেটা সবসময় কি হবে না, ইলেকট্রনের যে আধান তার সঙ্গে পূর্ণ সংখ্যার সরল গুণিতক হবে। তার মানে কি, হয় 1E হবে, না হলে 2E হবে, না হলে 3E হবে, এইভাবে চলতে থাকবে। অর্থাৎ কিউ সমান +- হবে। আচ্ছা এখান থেকে দেখো যে ম্যাথমেটিক্যাল কোশ্চেনটা আছে সেটা একবার বলি, ঠিক আছে। এখান থেকে যে ম্যাথমেটিক্যাল কোশ্চেনটা আছে সেটা একবার দেখে নাও। দেখো এখান থেকে যে ম্যাথমেটিক্যাল কোশ্চেন আছে সেটা একবার দেখে নাও, ঠিক আছে। কি কোশ্চেন আসে দেখো, এখান থেকে বলে দিল যে কোনো একটা দেখো বলে দিল যে কোনো একটা পরমাণুতে মনে করো যে বললো যে 3 × 10⁻⁻19 কুলম আধান আছে, হ্যাঁ, ওর মধ্যে কটা ইলেকট্রন রয়েছে, বা এটা কি সম্ভব, বলে দিল এটা কি সম্ভব, এর মধ্যে এতগুলো ইলেকট্রন মানে এই আধানটা থাকে কি সম্ভব। তার মানে তোমাকে এটাই কি করতে হবে, 1.6 × 10⁻⁻19 দিয়ে ভাগ করে দিতে হবে, মানে ইলেকট্রনের আধান দিয়ে ভাগ করে দিতে হবে। ভাগ করলে তুমি কি দেখতে পাবে যে 10⁻⁻19 10⁻⁻⁻⁻ কাটছে, কিন্তু 3/1.6 চলে আসছে। তার মানে এটা 0 পয়েন্ট সামথিং আসবে, ঠিক আছে, সরি 1 পয়েন্ট সামথিং আসবে। যখনই দশমিক হয়ে যাচ্ছে তখনই কিন্তু এই আধানের কোয়ান্টায়নটা আর মানছে না, তার মানে এই আধানটা কখনোই পসিবল নয়, ঠিক আছে। এরকম একটা কোশ্চেন হতে পারে। আরেকটা কি কোশ্চেন হতে পারে, যে মনে করো তোমাকে বলে দিল যে কোনো একটা ইলেকট্রনে কোনো একটি পরিবাহীতে 3.2 × 10⁻⁻19 কুলম আধান আছে, তাহলে ওর মধ্যে ইলেকট্রনের সংখ্যা কত। তাই ইলেকট্রনের সংখ্যা বের করানোর জন্য আমি কি করব, ওটাকে 1.6 × 10⁻⁻19 দিয়ে ডিভাইড করে দেবো। তাহলে ডিভাইড করে দিলে আমি ঘটনা কি দেখতে পাচ্ছি, এটা ক্যান্সেল আউট হবে, আর 1.6 3.2কে ভাগ করলে কত হবে, 2। তার মানে ওখানে কটা ইলেকট্রন রয়েছে, 2টো ইলেকট্রন আছে। তাহলে এই নাম্বার 2 আর হচ্ছে এই নাম্বার 1, এই দুটো টাইপের কোশ্চেন, ম্যাথমেটিক্যাল কোশ্চেন এখান থেকে কিন্তু আসতে পারে তোমাদের, ঠিক আছে। চলে আসছি দেখো আমরা নেক্সট পেজে আমরা যদি চলে যাই, দেখো বলছে কুলম্বের সূত্র, তাই না, কি বলছে, কুলম্বের সূত্র। তো কুলম্বের সূত্র আমরা মোটামুটি সবাই জানি যে দুটো যদি মানে আধান থাকে, মানে এখানে মনে করো Q1 আধান রয়েছে আর এখানে মনে করো Q2 আধান রয়েছে, ঠিক আছে। এবারে এদের মধ্যেকার দূরত্ব আমি মনে করলাম কত না R। তাহলে আমরা জানি যে আকর্ষণ বলটা এদের মধ্যে কাজ করবে, সেই আকর্ষণ বল বা বিকর্ষণ বল, সেই আকর্ষণ বা বিকর্ষণ বলটা কি হবে না, এদের আধানের গুণফলের সঙ্গে সমানুপাতিক এবং তাদের মধ্যেকার দূরত্বের বর্গের ব্যস্তানুপাতিক। ওটাই এখানে লেখা আছে, এটা এর গাণিতিক রূপ দেওয়া
দেওয়া আছে, ঠিক আছে। যদি আমরা সিজিএসের কথাই বলি, সিজিএসের কথায় কনস্ট্যান্টটা 1/k হয়ে যাবে, আর এসআইয়ের ক্ষেত্রে এটা হচ্ছে 1/4πε0 হয়ে যায়, ঠিক আছে। যার ভ্যালু কত 8.854 × 10⁻12 কুলম স্কোয়ার নিউটন ইনভার্স মিটার টু দি পাওয়ার -2, ঠিক আছে। আচ্ছা, এই 1/4πε0 ক্ষেত্রে এই যে এপসিলনটা যেটা দেখতে পাচ্ছ, এটাকে তড়িৎ বিদ্যুৎযুক্ত পরাবৈদ্যুতিক মাধ্যমের মান ধরা হয়, ঠিক আছে। তাহলে এটা চলে গেল তোমার হচ্ছে, এটা হচ্ছে জেনারেলাইজড ফর্ম। যদি সিজিএসে বলা হয় তাহলে এফ সমান 1/k Q1 Q2 বাই কত r²। আর যদি এটা হচ্ছে এসআই, সরি এটা হচ্ছে সিজিএসে, ঠিক আছে। আর এসআই পদ্ধতিতে বললে কি হবে, এসআই পদ্ধতিতে এফ সমান 1/4πε0 Q1 Q2 বাই কত না r²। এটা হচ্ছে আমার এসআই পদ্ধতিতে এই ভ্যালুটা হয়ে যাবে, ঠিক আছে। চলে আসছি দেখো আমরা নেক্সট পেজে। দেখো নেক্সট পেজ কি বলছে, নেক্সট পেজে বলছে দেখো দেখো ওই ভ্যালুগুলো এখানে লেখা আছে, ঠিক আছে। আচ্ছা, কে সমান দেখো কে কি বলছে দেখো, যে কোনো মাধ্যমের তড়িৎ ভেদ্যতা অর্থাৎ এপসিলনকে যদি আমি এপসিলন নট অর্থাৎ শূন্যমাস্থানে তড়িৎ ভেদ্যতা দিয়ে ভাগ করি তাহলে সেটাকেই আমরা কে বলছি, ঠিক আছে। এবারে দেখো অপরিপাতনের নীতি কি বলছে, দেখো অপরিপাতনের নীতি অনুযায়ী কি বলছে, যে কোনো বিন্দুর চারপাশে অবস্থিত, ঠিক আছে, আধানগুলির জন্য ওই বিন্দুতে ক্রিয়াশীল তড়িৎ বলের মান প্রত্যেক আধানের বিন্দুতে ক্রিয়াশীল বলগুলির মানের সঙ্গে সমান হবে। তার মানে দেখতে পাচ্ছ এখানে Q1 একটা আধান রয়েছে, ঠিক আছে। এই Q1 আধানের ওপরে এই যে Q2 আধানটা রয়েছে বা Q3 রয়েছে বা Q1 রয়েছে, সবাই হচ্ছে বিকর্ষণ বল কাজ করছে, ঠিক আছে। তাহলে মোট যে ফোর্সটা হবে সেই ফোর্সটা প্রত্যেকটা ফোর্সের সঙ্গে যোগফলের সঙ্গে সমান হবে। এটা তোমাদের পয়েন্ট অফ ভিউতে অতটা ইম্পর্টেন্ট নয়, পরীক্ষা আসে না সেরকম একটা। এবার দেখো নিরবিচ্ছিন্ন আধান বন্টন, ঠিক আছে। নিরবিচ্ছিন্ন আধান বন্টন কি বলছে, যদি কোনো সংস্থার আধানগুলি এমনভাবে ঘনসন্ধি বিশিষ্ট থাকে যে আধানগুলিকে পৃথক পৃথক আধান হিসেবে বিবেচনা করা যায় না, তবে ওই আধান সংস্থাকে নিরবিচ্ছিন্ন আধান বন্টন বলে। এটা তিন প্রকার, একটা হচ্ছে রৈখিক আধান বন্টন, একটা ক্ষেত্রীয় আধান বন্টন, একটা হচ্ছে আয়তন মাত্রিক আধান বন্টন, ঠিক আছে। দেখো চলো নেক্সট পেজে। দেখো নেক্সট পেজে বলছে দেখো রৈখিক আধান ঘনত্ব কাকে বলে, রৈখিক আধান ঘনত্ব কাকে বলে এটা তোমাকে বলছে, ঠিক আছে। তো রৈখিক আধান ঘনত্বকে আমরা জেনে নিই ল্যামডা দিয়ে প্রকাশ করি, ঠিক আছে। ল্যামডা সমান দেখো রৈখিক বলছে, তার মানে কোনো একটা দণ্ড যে রয়েছে সেই দণ্ডটার দৈর্ঘ্য দেখো আমি মনে করলাম এল, এই দণ্ডটার দৈর্ঘ্য কত এল, ঠিক আছে। আর মোট আধান এখানে রয়েছে কত কিউ, ঠিক আছে। তাহলে ল্যামডার সমান হবে মোট আধান বাই পরিবাহীর দৈর্ঘ্য, তাহলে ল্যামডার সমান কত হয়ে যাবে, ল্যামডার সমান হচ্ছে কিউ বাই হচ্ছে এল, ঠিক আছে। ক্ষেত্রীয় আধান বন্টনকে আমরা সিগমা দিয়ে প্রকাশ করি, সিগমা সমান মোট আধান বাই ক্ষেত্রফল অর্থাৎ এ, ঠিক আছে। আর আয়তন মাত্রিক হচ্ছে ঘনত্বকে, আধানের ঘনত্বকে আমরা এখানে রো দিয়ে প্রকাশ করি, রো সমান হবে টোটাল আধান বাই হচ্ছে টোটাল ভলিউম বা বি, ঠিক আছে। তাহলে এটা গেল রৈখিক আধান বন্টন, এটা হচ্ছে ক্ষেত্রীয় আধান বন্টন, এটা হচ্ছে আয়তন মাত্রিক আধান বন্টন। চলে আসছি আমরা নেক্সট চ্যাপ্টার অর্থাৎ তড়িৎ ক্ষেত্রতে, ঠিক আছে। তড়িৎ ক্ষেত্র কি বলছে, তড়িৎ ক্ষেত্র কাকে বলে আগে বোঝার চেষ্টা করো। কোনো তড়িৎ আধানের চারপাশে যতটা অঞ্চল জুড়ে ওই আধানের তড়িৎ বল অনুভব করা যায় ওই অঞ্চলটিকে তড়িৎ ক্ষেত্র বলে। মানে মনে করো যে এই পয়েন্টে একটা ধরো +Q আধান রয়েছে, ঠিক আছে। এবার এর চারপাশে একটা এরিয়া থাকবে, যে এরিয়াটার মধ্যে যে কোনো অন্য ধরনের কোনো যদি কিউ আধান আসে তাহলে সেটা হয় আকর্ষণ বল না হলে বিকর্ষণ বল অনুভব করবে। এই যে এরিয়াটা দেখতে পাচ্ছ এই এরিয়াটাকেই আমরা কি বলছি না হচ্ছে তড়িৎ ক্ষেত্র বলছি, ঠিক আছে। এবার তড়িৎ ক্ষেত্র প্রধানত ক প্রকার হয়, তড়িৎ ক্ষেত্র প্রধানত হচ্ছে তোমার চার প্রকার, ঠিক আছে। একটা দেখো সুষম তড়িৎ ক্ষেত্র, ঠিক আছে। আরেকটা হচ্ছে কি না অসম তড়িৎ ক্ষেত্র, ঠিক আছে। আরেকটা হচ্ছে পরিবর্তনশীল তড়িৎ ক্ষেত্র, একটা স্থির মানের তড়িৎ ক্ষেত্র। এগুলো ইম্পর্টেন্ট নয়। এবারে দেখো তড়িৎ ক্ষেত্র প্রাবল্য কাকে বলে, ঠিক আছে। তড়িৎ ক্ষেত্র প্রাবল্যের ক্ষেত্রে মনে রাখতে হবে যে এসআই মানটা মনে রাখলেই হবে। দেখো ই সমান কত বলছে, ই সমান 1/4πε0 কে কিউ বাই r², ঠিক আছে। তড়িৎ ফ্লাক্স কাকে বলে, দেখো কোনো তড়িৎ ক্ষেত্রের কোনো বদ্ধ তলের মধ্য দিয়ে লম্বভাবে অতিক্রান্ত মোট তড়িৎ বলরেখার সংখ্যাকে তড়িৎ ফ্লাক্স বলে। মনে রাখবে ফ্লাক্সটাকে আমরা ফাই দিয়ে প্রকাশ করি, ফাই সমান ইন্টিগ্রেশন কত হয় না ই ডট হচ্ছে ডিএস, ঠিক আছে। যেখানে ডিএসটা হচ্ছে ক্ষুদ্র দূরত্ব, এইটা হচ্ছে তড়িৎ ক্ষেত্র, ঠিক আছে। তাহলে যেহেতু ডট প্রোডাক্ট আছে তাহলে ডট প্রোডাক্টটাকে যদি আমরা ইন্টিগ্রেশন মানে লিখি তাহলে ই ডিএস কী হবে, ই ডিএস কস থিটা হয়ে যাবে, ঠিক আছে। আচ্ছা, তার মানে বুঝতে পারছো এখানে যেগুলো লেখা আছে ফাই সমান যদি 0 ডিগ্রি হয়, ফাই সমান 0 ডিগ্রি হলে তাহলে হচ্ছে সরি ফাই 0 ডিগ্রি বলা হচ্ছে, থিটা যদি 0 ডিগ্রি হয়, ঠিক আছে। তাহলে ফাই নয় এটা হচ্ছে থিটা, ঠিক আছে। থিটা যদি 0 ডিগ্রি হয়ে যায় তাহলে থিটা যদি হচ্ছে 0 ডিগ্রি হয় তাহলে ফাই সমান কী হয়ে যাবে, দেখো কস 0 ডিগ্রি ভ্যালু কত 1, তার মানে শুধুমাত্র ইডিএস থাকবে, ঠিক আছে। এবারে দেখো থিটা যদি হচ্ছে 180 ডিগ্রি হয়,
থিটা 180 ডিগ্রি হলেও ফাইর মান হচ্ছে তখন মাইনাসে চলে আসবে মাইনাস ই ডট ডিএস। আচ্ছা বলে রাখি এটা হচ্ছে ফাইয়ের ম্যাক্সিমাম ভ্যালু আর এটা হচ্ছে ফাইয়ের মিনিমাম ভ্যালু, ঠিক আছে। আর থিটা যদি হচ্ছে তোমার 90 ডিগ্রি হয়, 90 ডিগ্রি হয়ে গেলে ফাই সমান কত হয়ে যাবে, 0 হয়ে যাবে, ঠিক আছে, বোঝা গেল। তারপরে দেখো চলে আসি তড়িৎ দ্বিমেরু কাকে বলে। দেখো দুটো সমপরিমাণ আধান, তার মানে এখানে প্লাস কিউ আধান আর এখানে মনে করো রয়েছে মাইনাস কিউ আধান, যখন পরস্পরের থেকে সামান্য দূরত্বে অবস্থান করবে, মনে করলাম আমি যে 2L দূরত্বে এরা অবস্থান করছে, তখন ওই আধানগুলোর যে কোনো একটি আধানের মান এবং এই দূরত্বের গুণফলকে আমরা কি বলবো না হচ্ছে দ্বিমেরু ভ্রামক বলবো। দ্বিমেরু ভ্রামককে আমরা পি দিয়ে প্রকাশ করি, এটা একটা ভেক্টর রাশি, পি সমান 2QL হয়, যেখানে 2Lটা হচ্ছে মধ্যেকার দূরত্ব, ঠিক আছে। তারপরে দেখো নেক্সট যেটা বলছে যে সেটা একবার খেয়াল করো, বলছে তড়িৎ দ্বিমেরুর অক্ষের ওপর কোনো বিন্দুতে ক্ষেত্র প্রাবল্য। দেখো এই যে তড়িৎ দ্বিমেরু মাইনাস কিউ প্লাস কিউ রয়েছে, এখান থেকে এই যে মিডিল পয়েন্ট থেকে আর একক দূরত্বে আমরা ক্ষেত্র প্রাবল্য বের করছি। ক্ষেত্র প্রাবল্য কত হয়, ই সমান 2πr/4πε0 আর স্কোয়ার মাইনাস এল স্কোয়ার টু দি পাওয়ার স্কোয়ার। এবার যদি আর মাঝ গ্রেটার দেন এল হয়, তখন এটা হচ্ছে 1/4πε0 2p/r³ হয়ে যায়, ঠিক আছে। নিলে চলে আসছি দেখো নেক্সট পেজ কি বলছে দেখো, দ্বিমেরুর লম্ব সমদ্বিখণ্ডকের উপর অবস্থিত কোনো বিন্দুতে প্রাবল্য। দেখো এগুলো প্রমাণ করার দরকার নেই, তোমরা শুধু ফর্মুলাগুলো মনে রাখবে। দেখো ই সমান -1/4πε0 p/r² প্লাস এল স্কোয়ার টু দি পাওয়ার 3/2, আর মাঝ গ্রেটার দেন হলে এটা হয়ে যাবে। নেক্সট দেখো তড়িৎ দ্বিমেরুর যে কোনো বিন্দুতে প্রাবল্য কত হবে, ই ইজিক্যাল টু 1/4πε0 p/r³ √3 cos স্কয়ার থিটা প্লাস 1, যেখানে tan ফাই সমান tan θ/2, এটা হচ্ছে তোমার কি নির্দেশ করছে, দিক নির্দেশ করছে, ঠিক আছে। তারপরে দেখো সুষম তড়িৎ ক্ষেত্রে কোনো তড়িৎ দ্বিমেরুর উপর ক্রিয়াশীল টর্ক সমান, মনে রাখবে টর্ক সমান হয় পিই সাইন থিটা, ঠিক আছে, পিই সাইন থিটা, যেখানে টিটা হচ্ছে টর্ক, টাউটা হচ্ছে টর্ক, পিটা হচ্ছে দ্বিমেরু ভ্রামক, ইটা হচ্ছে তড়িৎ ক্ষেত্র প্রাবল্য, আর সাইন থিটা তো বুঝতেই পারছো কত অ্যাঙ্গেলে রয়েছে, ঠিক আছে। এবার দেখো সাইন থিটার মান যদি আমরা বলি, সাইন থিটার যে ম্যাক্সিমাম ভ্যালু হয়, ঠিক আছে, সাইন থিটা যদি আমরা ম্যাক্সিমামের কথা বলি, সাইন ম্যাক্সিমামের ভ্যালু 1 হয়, কততে হয় না যখন থিটা ইজিক্যাল টু হচ্ছে 90 ডিগ্রি। তার মানে থিটা ইজিক্যাল টু 90 ডিগ্রি, টর্ক কী হবে, টাওটা হচ্ছে ম্যাক্সিমাম হয়ে যাবে এবং তার ভ্যালু হবে পিই, ঠিক আছে। আর সাইন থিটার যদি আমরা মিনিমাম ভ্যালু বলি, তাহলে সাইন থিটার মিনিমাম ভ্যালু বললে মাইনাসে আসে, মাইনাস এখানে ধরতে হবে না, তোমরা জিরোর জন্য করবে, তার মানে থিটা ইজিক্যাল টু 0 ডিগ্রি, তখন হচ্ছে টাওটা কি হবে, টাওটা হচ্ছে মিনিমাম হবে, তার ভ্যালু কত হবে, 0 আসবে, ঠিক আছে। আচ্ছা এই যে এটা এখানে দুটো বলে দেওয়া আছে। চলে আসছি দেখো নেক্সট পেজে দেখো কি বলছে, নেক্সট পেজে বলছে দ্বিমেরুর ওপর দ্বারা তড়িৎ দ্বিমেরুর দ্বারা কৃতকার্য এবং দ্বিমেরুর স্থিতিশক্তি, ঠিক আছে। তাহলে ডব্লু সমান মনে রাখবে পিই cos θ1 মাইনাস cos θ2 হয়, ঠিক আছে, বোঝা গেল। এবারে সাম্য অবস্থান থেকে যদি 90 ডিগ্রি কোণে ঘোরানো হয়, তার মানে ডব্লু সমান তখন কি হয়ে যাবে, পিই হয়ে যাবে, ঠিক আছে। সাম্য অবস্থান থেকে 180 ডিগ্রিতে ঘোরালে ডব্লু সমান 2পিই হবে, ঠিক আছে। আর π/2 কোণের থেকে যদি থিটা কোণে ঘোরাও, তাহলে ডব্লু সমান মাইনাস পি cos θ সমান পি হবে। কিছু মনে রাখার দরকার নেই, শুধু তোমরা মনে রাখবে ডব্লু সমান কি হয়, ডব্লু সমান পিই cos θ1 মাইনাস হচ্ছে cos θ2, যেখানে হচ্ছে এটাকে θ1 থেকে θ2 কোণে ঘোরানো হচ্ছে। তারপরে গাউসের উপপাদ্য তোমাদের পরীক্ষার জন্য এবছর 25-এ ভেরি ইম্পর্টেন্ট, ঠিক আছে, ভিবিআই গাউসের উপপাদ্য, গাউসের থিওরেম এবং গাউসের থিওরেম থেকে এই যে অসীম দীর্ঘ ঋজু পরিবাহীর যে ডেরিভেশনটা রয়েছে, এই দুটো ভেরি ইম্পর্টেন্ট। গাউসের উপপাদ্য কি বলছে, যে কোনো বদ্ধ অঞ্চল যদি আমি কল্পনা করি এবং সেখানে যদি একটা ছোট্ট ক্ষেত্রফল হচ্ছে ডিএস কল্পনা করি, এবং ওই যে ক্ষেত্রফল তার মধ্যে যদি কিউ আধান থাকে, তাহলে ওই যে ছোট্ট যে অংশ ওর ভেতর দিয়ে যে তড়িৎ ফ্লাশটা হবে, সেই তড়িৎ ফ্লাশটা ফাই সমান হবে, ফাই বলছি, 1 মিনিট দাঁড়াও একটু মুছে নিই, ফাই সমান হবে দেখো কি তোমার 1 মিনিট, হ্যাঁ ফাই সমান কি হবে, ফাই নয় হচ্ছে মোট যে তড়িৎ ফ্লাশটা হবে, অর্থাৎ ক্লোজ ইন্টিগ্রেশন অফ ই ডট ডিএস, এটাই অ্যাকচুয়ালি ফাই। এই ফাইটা হচ্ছে মোট আধানের 1/ε0 গুণের সঙ্গে সমান হবে। এবার অসীম দীর্ঘ পরিবাহী তারের জন্য যদি এল একক দৈর্ঘ্যের একটা পরিবাহী তার হয়, আর একক দূরত্বে কোনো বিন্দু পিতে যদি ক্ষেত্র প্রাবল্য নির্ণয় করতে হয়, যেখানে তড়িৎ ক্ষেত্র ই, তাহলে ই সমান কত হবে, 1/4πε0 2λ/r, যেখানে ল্যামডা হচ্ছে রৈখিক আধান ঘনত্ব, আর হলো তারটি থেকে পি বিন্দু লম্ব দূরত্ব, ঠিক আছে। চলে আসছি দেখো নেক্সট পেজে কি বলছে দেখো, অসীম অপরিবাহী সুষমভাবে আহিত সমতল পাতের ক্ষেত্রে ই সমান মনে রাখবে σ/2
এপসিলন নট এন ক্যাপ হয়, যেখানে সিগমাটা হচ্ছে আধানের তলমাত্রিক ঘনত্ব আর এন ক্যাপ হচ্ছে তলটির অভিলম্ব একক। ঠিক আছে, তারপরে দেখো অসীম পরিবাহী সুষমভাবে আহিত সমতল পাতের ক্ষেত্রে কি হবে, ই ইজিক্যাল টু সিগমা বাই এপসিলন নট। মনে রাখবে এখানে শুধু টুটা এক্সট্রা আছে, এখানে টুটা আসে না। ঠিক আছে, এবারে দেখো গোলকের ক্ষেত্রে, গোলকের ক্ষেত্রে মনে রাখবে, মনে করো এরকম একটা গোলক নিলাম আমি। ঠিক আছে, এই গোলকের ব্যাসার্ধ আমি মনে করলাম স্মল আর। এবারে এই গোলকের এখান থেকে ধরো আমি আর একক দূরত্বে কোনো বিন্দু, ক্যাপিটাল আর একক দূরত্বে কোনো বিন্দু পি রয়েছে, সেখানে ক্ষেত্র প্রাবল্য বের করছি। তার জন্য কিন্তু ক্ষেত্র প্রাবল্য থাকবে এবং সেই ক্ষেত্র প্রাবল্যের মান হবে 1/4 এপসিলন নট কিউ বাই আর এর স্কোয়ার, এটা কিন্তু মান থাকবে। কিন্তু যদি আমি বলি যে ওই গোলকটাই আমার কাছে রয়েছে, মনে করো ওই গোলকটাই রয়েছে আর ব্যাসার্ধের, কিন্তু এবারে আমি কোথায় বের করছি না, এবারে আমি ভেতরের কোনো জায়গায় আর দিয়ে বের করছি। মনে রাখবে এর ওপরে যে আধানগুলো থাকবে সব কিন্তু এই তোমার হচ্ছে খোলকের ওপরে থাকবে, ভেতরে কোনো প্রকার কিউ থাকে না, যার ফলে ইর ভ্যালুও কিন্তু ভেতরে কি হয়ে যাবে, 0 হয়ে যাবে। ঠিক আছে, দেখো ওই যে লেখা আছে ইর ভ্যালু 0 ভেতরে আর বাইরে এটা। আর যদি একদম এই ওপরে হয় তলমাত্রিক মানে তলের ওপরে, তাহলে ই সমান 1/4 এপসিলন নট কিউ বাই আর এর স্কোয়ার হয়ে যাবে। ঠিক আছে, দেখো নেক্সট চলে আসছি। নেক্সট কি বলছে দেখো, যে আহিত পরিবাহী গোলক, দেখো এটা অলরেডি আমি এক্ষুনি বলে দিলাম, এটা করছি না। দেখো কুলম্বের উপপাদ্য, কুলম্বের উপপাদ্য কি বলছে, কোনো ও আহিত পরিবাহীর নিকটবর্তী কোনো বিন্দুতে ক্ষেত্র প্রাবল্যের মান ই ইজিক্যাল টু সিগমা বাই কে এপসিলন নট, যেখানে সিগমাটা হচ্ছে আধানের তলমাত্রিক ঘনত্ব। চলে আসছে 3 নম্বর চ্যাপ্টার তড়িৎ বিভব। ঠিক আছে, অনেক বইতে এটা একসঙ্গেই থাকে, তড়িৎ ক্ষেত্রের সঙ্গেই তড়িৎ বিভব কিন্তু থেকে যায়। ঠিক আছে, দেখো কি বলছে, যে কোনো বিন্দুতে কোনো বিন্দু আধানের জন্য কোনো বিন্দুতে তড়িৎ বিভব। ঠিক আছে, তড়িৎ বিভব কত হবে না, ভি ইজিক্যাল টু 1/4 এপসিলন নট কে কিউ বাই আর। আচ্ছা, এটা মনে রাখবে, এটা শর্ট কোশ্চেনের জন্য ইম্পর্টেন্ট। 1 স্ট্যাট ভোল্ট ইজিক্যাল টু 300 ভোল্ট। মনে রাখবে জেনারেলি আমরা দেখো যদি আমরা বিভব বলি, ঠিক আছে, বিভব বা ভোল্টেজ, ঠিক আছে, বিভবের হচ্ছে তোমার হচ্ছে সিজিএস যে ইউনিটটা হয় সেটা হচ্ছে স্ট্যাট ভোল্ট। ঠিক আছে, স্ট্যাট ভোল্ট। আর এসআই যে ইউনিটটা হয় সেটা হচ্ছে তোমার ভোল্ট। হ্যাঁ, এবারে মনে হতে পারে এসআই ইউনিট মানে ভোল্ট বেশি হবে, সিজিএস ইউনিট মানে স্ট্যাট ভোল্ট কম হবে, কিন্তু এখানে উল্টোটা হয়, স্ট্যাট ভোল্ট তোমার বড় হয়, ভোল্ট তোমার ছোট হয়। ওই জন্যে 1 স্ট্যাট ভোল্ট ইজিক্যাল টু 300 ভোল্ট কিন্তু হয়ে যায়। ঠিক আছে, 1 স্ট্যাট ভোল্ট ইজিক্যাল টু কত হয়ে যায়, 300 ভোল্ট। ঠিক আছে, নেক্সট দেখো যেটা আমরা বলছি সেটা হচ্ছে আমাদের যে তড়িৎ স্থিতিশক্তি। ঠিক আছে, তড়িৎ স্থিতিশক্তির কথা যদি আমরা বলি, ঠিক আছে, তাহলে তড়িৎ স্থিতিশক্তি কোনটা, আচ্ছা তার আগে বলি কৃতকার্যটা কত হয়, ডব্লিউ সমান কিউ ইন্টু ভি হয়, তোমরা জানো। তড়িৎ স্থিতিশক্তি ইউ ইজিক্যাল টু, মনে রাখবে ফর্মুলাটা 1/4 এপসিলন নট কিউ ওয়ান কিউ টু বাই কত আর। ঠিক আছে, যেখানে কিউ ওয়ান কিউ টুটা হচ্ছে আধান, আর 1/4 ছিল কনস্ট্যান্ট, আর আরটা তাদের মধ্যেকার দূরত্ব। ঠিক আছে, আর অনেকগুলো থাকলে সেটার হচ্ছে সামেশন তোমরা নিয়ে নেবে, দিলে বেরিয়ে যাবে। ঠিক আছে, চলে আসছে দেখো নেক্সট কি বলছে, দেখো তড়িৎ প্রাবল্য ও তড়িৎ বিভবের মধ্যে সম্পর্ক। তো তড়িৎ প্রাবল্য আর তড়িৎ বিভবের মধ্যে সম্পর্ক দেখো, ই সমান ভি এ মাইনাস ভিভি বাই ডি, সামনে একটা মাইনাস কিন্তু রয়েছে। ঠিক আছে, যেখানে ইটা হচ্ছে তড়িৎ ক্ষেত্রের ক্ষেত্র প্রাবল্য আর ডিটা হচ্ছে এ এবং বি বিন্দুর মধ্যেকার দূরত্ব। অসমতড়িৎ ক্ষেত্রে এটা মনে রাখবে, ই সমান কত হয়, ই সমান হচ্ছে মাইনাস ডিভি ডিএক্স হয়, কত হয়, মাইনাস ডিভি ডিএক্স। এটা তোমাদের ম্যাথের পয়েন্ট অফ ভিউ থেকে এই ফর্মুলাটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট। ঠিক আছে, বুঝতে পারলে। ঠিক আছে, নেক্সট দেখো যেটা বলছে সেটা হচ্ছে যে বিভিন্ন ধরনের আধান বন্টনের জন্য তড়িৎ বিভব। ঠিক আছে, তাহলে বিভিন্ন ধরনের আধান বন্টনের জন্য বের করেছে, এগুলো তোমাদের জন্য অতটা ইম্পর্টেন্ট নয়, না দেখলেও চলবে। ঠিক আছে, এগুলো এক্সট্রা। নেক্সট দেখো গোলকের বাইরের কোনো বিন্দুতে বিভব, তাহলে গোলকের দেখো বিভবের যে নর্মাল ফর্মুলাটা হয় ভি সমান 1/4 এপসিলন নট কিউ বাই আর, ব্যাস এটা মনে রাখলেই তোমার মনে থাকবে। ঠিক আছে, যেমন দেখো গোলকের যদি বাইরের কোনো বিন্দুতে হয় এরকম গোলক, ঠিক আছে, বাইরের কোনো বিন্দুতে হলে ধরো মনে করো আর একক দূরত্বে, ঠিক আছে, তাহলে এখানে কি হয়ে যাবে, এখানে আর এর জায়গায় কেবলমাত্র এই যে কিউ বাই আর হয়ে যাবে। পৃষ্ঠে হলে যেটাই তোমার আর সেটাই তোমার স্মল আর, তার মানে 1 কিউ বাই আর হয়ে যাবে। আর গোলকের অভ্যন্তরে হলে কিউ বাই ক্যাপিটাল আর হবে। ঠিক আছে, নেক্সট দেখো যেটা বলছে যে সুষমভাবে আহিত রিংয়ের জন্য, এই রিংয়ের জন্য কত হয় না 1/4 এপসিলন নট কে কিউ বাই আর স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার। বুঝতে পারছো, এটা কনস্ট্যান্ট টার্ম, আর কিউটা কি, কিউটা হচ্ছে আধানের পরিমাণ, আর আর এক্সটা কি না হচ্ছে যে তুমি হচ্ছে রিংটা নিয়েছো তার ব্যাসার্ধ হচ্ছে আর, আর কেন্দ্র থেকে এক্স একক দূরত্বে পি বিন্দু রয়েছে যেখানে তুমি ক্ষেত্র প্রাবল্যটা বের করছো। ঠিক আছে, সুষমভাবে আহিত চাকতির জন্য এই যে দেওয়া আছে, এটা তোমাদের বোর্ডের জন্য কিন্তু নয় এটা। ঠিক আছে,
নেক্সট দেখো চলে আসি, নেক্সট দেখো কি বলছে, নেক্সট বলছে দেখো যে বহিস্থ বিন্দুর জন্য আহিত পরিবাহী নিরেট গোলকের বহিস্থ বিন্দুর জন্য, ঠিক আছে, কিউ বাই আর হয়, জানো এটা কিউ বাই আর হয়, এটা কিউ বাই আর হয় বলা হয়েছে, এগুলো বলে লাভ নেই। আচ্ছা এগুলো তোমাদের হচ্ছে অলরেডি ফর্মুলা বলে দেওয়া হয়েছে, ঠিক আছে। নেক্সট দেখো, আচ্ছা এটা হচ্ছে উপরের জন্য শূন্য হয়, এটার জন্য ভ্যালু দেওয়া আছে, এগুলো অঙ্কের জন্য ইম্পর্ট্যান্ট। নেক্সট দেখো যেটা তড়িৎ ক্ষেত্রে আহিত কণার গতিবেগ, এটা ইম্পর্টেন্ট। এই ফর্মুলাটা দেখো কি বলছে, ফর্মুলাটা বলছে যে ভি সমান রুট ওভার 2 কিউ ভি বাই হচ্ছে এম, ঠিক আছে। এখানে কোনটা কি জানতে হবে, এই ভিটা হচ্ছে তোমার ভেলোসিটি বা হচ্ছে কণার হচ্ছে গতিবেগ, ঠিক আছে। এমটা বুঝতে পারছো, কণার হচ্ছে ভর। আচ্ছা কিউটা হচ্ছে কণার কি না, হচ্ছে কিউটা হচ্ছে কণার আধান, ঠিক আছে। আর ভিটা কি, ভিটা হচ্ছে বিভব, ঠিক আছে। তাহলে এগুলো যদি জানো তুমি হচ্ছে গতিবেগটা এখান থেকে বের করতে পারবে, ঠিক আছে। এবারে সমবিভব তল, তোমাদের পরীক্ষার জন্য সমবিভব তল ভেরি 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 ইম্পর্ট্যান্ট, ঠিক আছে। সমবিভব তল কাকে বলে না, যদি কোনো তলের সমস্ত বিন্দুতে, ঠিক আছে, বিভব সমান হয় তখন তাকেই আমরা বলবো ইকুইপোটেনশিয়াল সারফেস বা হচ্ছে সমবিভব তল, ঠিক আছে। ইকুইপোটেনশিয়াল সারফেস বা কি বলবো, সমবিভব তল বলবো। এখান থেকে একটা প্রমাণ তোমাদের জন্য ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট তোমাদের এইবারের পরীক্ষার জন্য, সেটা হচ্ছে তড়িৎ বলরেখাগুলো, ঠিক আছে, তড়িৎ বলরেখাগুলো সমবিভব তলকে 90 ডিগ্রি কোণে ছেদ করে বা লম্বভাবে ছেদ করে, সেটা তোমাদের জন্য ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট, ঠিক আছে। চলে আসছি দেখো ধারকত্বতে, ঠিক আছে। ধারকত্ব নেক্সট চ্যাপ্টার হচ্ছে ধারকত্ব। ধারকত্ব কি বলছে, কোনো পরিবাহীর আধান এবং বিভবের অনুপাতকে ধারকত্ব বলে, ঠিক আছে। অর্থাৎ ধারকত্ব সি দিয়ে প্রকাশ করা হয়, সি সমান কত হবে, কিউ বাই ভি, যেখানে সিটা হচ্ছে ক্যাপাসিট্যান্স, কিউটা হচ্ছে কি আধান, আর ভিটা হচ্ছে বিভব, ঠিক আছে। এখানে একটা জিনিস মনে রাখবে, 1 ফ্যারাড সমান কত হয়, 9 × 10⁻11 স্ট্যাট ফ্যারাড, ঠিক আছে। আচ্ছা ধারকত্বের যদি আমরা এসআই একক বলি তাহলে সেটা হয় ফ্যারাড, আর সিজিএস একক বললে সেটা হবে কি স্ট্যাট ফ্যারাড হয়ে যায়, ঠিক আছে। কি হয়ে যায়, স্ট্যাট ফ্যারাড। নেক্সট দেখো বলছে পরিবাহীর গোলকের ধারকত্ব, ঠিক আছে। পরিবাহীর গোলকের ধারকত্ব মানে কি না, যদি আমরা সিজিএস পদ্ধতিতে বলি, এটাও তোমাদের অঙ্কে এবং শর্ট কোশ্চেনের জন্য ইম্পর্টেন্ট। ধরো আমি বললাম কোনো একটা গোলক নিয়েছি যার ব্যাসার্ধ কত না আর সেন্টিমিটার, তাহলে ওর ধারকত্বও কত হবে, ওর ধারকত্ব হয়ে যাবে আর, ঠিক আছে। আর স্ট্যাট ফ্যারাড সিজিএস এর জন্য। এসআইয়ের জন্য হলে কি হবে, মনে করো আমি কোনো একটা গোলক নিয়েছি যার ব্যাসার্ধ কত না আর মিটার, তাহলে তার জন্য সি এর মানটা কত হবে, এটা এসআইয়ের জন্য, ঠিক আছে। সি এর মানটা কত হবে না 4πε0 আর, ঠিক আছে, এটা হচ্ছে তার জন্য হয়ে যাবে। এবার দেখো দুটো সংযুক্ত পরিবাহীর মধ্যে আধান বন্টন হচ্ছে কিভাবে, দেখো কতক্ষণ পর্যন্ত এভাবে যদি দুটো আধান মানে পি আর কিউ নেওয়া হয়, যে একটা আধান C1, একটা ধারকত্ব C1, একটা ধারকত্ব C2, তাহলে ওদের যে সমবিভব সম্পন্ন পরিবাহীর জন্য ভি সমান কত হবে না Q1 + Q2 বাই C1 + C2, ঠিক আছে। বিভিন্ন বিভব সম্পন্নের জন্য দেওয়া আছে আধান বন্টনের শক্তি ক্ষয় কতটা হবে, এটা একটু ইম্পর্টেন্ট কোশ্চেন। আধান বন্টনের ফলে যে শক্তি ক্ষয়টা হয় সেটা হচ্ছে ডেল্টা ইউ সমান 1/2 × C1 C2 বাই হচ্ছে C1 + C2 ব্র্যাকেটের মধ্যে V1 - V2 তার হোল স্কয়ার। এই ফর্মুলাটা ম্যাথের জন্য ইম্পর্টেন্ট। আচ্ছা তোমাদের এখান থেকে ধারকত্ব থেকে আরেকটা ইম্পর্টেন্ট কোশ্চেন রয়েছে, সেটা হচ্ছে সমান্তরাল পাত ধারকত্ব, ঠিক আছে। এই ডেরিভেশনটা পুরো বের করতে হয় এবং এখান থেকে ওর হচ্ছে শক্তি বের করতে দেয়, কি বের করতে দেয়, শক্তি বের করতে দেয়। তো মনে রাখবে যদি আমি দুটো পাত এরমভাবে নেই যার প্রতিটার ক্ষেত্রফল আমি মনে করলাম এ, ঠিক আছে, মধ্যেকার দূরত্ব এরা স্মল ডি একক দূরত্বে রয়েছে, ঠিক আছে। তার ε0 মনে করো হচ্ছে যে মাধ্যমের পরাবৈদ্যুতিক ধ্রুবক কে মনে করলাম, তাহলে যে ধারকত্বটা হয় সে সি সমান K ε0 এ বাই হচ্ছে ডি হয়ে যায়, মনে রাখবে, এটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট। পাদ্যর মধ্যে বিভব প্রভেদ দেখো এখানে দেওয়া আছে, ভি সমান QD/A ε0, আর পাদ দুটির মধ্যবর্তী ক্রিয়াশীল বল এফ সমান হচ্ছে CV² বাই হচ্ছে 2D, ঠিক আছে। নেক্সট দেখো কি বলছে, নেক্সট এটাকে একটু ছবিটাকে ঘুরিয়ে নিয়ে আমরা তারপরে আমাদের আলোচনায় আসবো, ঠিক আছে। দেখো এই ছবিটার ক্ষেত্রে ছবিটা একটু সোজা করে নেওয়া যাক, তারপরে আমাদের চলে আসবো আমরা আমাদের আলোচনায়, ঠিক আছে। দেখো কি বলছে এই ছবিটার ক্ষেত্রে, পরের যে আমাদের টপিকটা রয়েছে দেখো, পরের যে টপিকটা রয়েছে সেটা দেখা যাক। দেখো কি বলছে যে যে স্থিতিশক্তি, ঠিক আছে, মানে ওই যে আমরা যে সমান্তরাল পাত ধারকত্ব বললাম তার জন্য স্থিতিশক্তি কত হয় না ইউ সমান হয়ে যায় σ² এ ডি বাই হচ্ছে কি 2K ε0, ঠিক আছে, এটা হচ্ছে স্থিতিশক্তি। দেখো মিশ্র পরাবৈদ্যুতিক ধ্রুবক মানে একটা মাধ্যম রয়েছে যার হচ্ছে তোমার বেদটা হচ্ছে টি আর পুরোটা ডি হওয়ার জন্য এটা কত হবে D - T, তাহলে সেক্ষেত্রে সি সমান ε0 এ বাই D - T + T/K, ঠিক আছে।
আর টোটাল যে সির জন্য কত হবে এপসিলন নট এ বাই ডি বাই টি, ঠিক আছে। ইম্পর্টেন্ট নয় অতটা। গোলীয় ধারকের ক্ষেত্রে দেখো, গোলীয় ধারকের ক্ষেত্রে এটা হয়, ঠিক আছে। এই যে ফর্মুলা দেওয়া আছে গোলীয় ধারকের জন্য ইম্পর্টেন্ট, এত কঠিন ফর্মুলা তোমাদেরকে জিজ্ঞেস করবে না, অতএব এগুলো তোমাদের না জানলেও চলবে, ঠিক আছে। নেক্সট দেখো আমরা পরের যে চলে আসছি পরের জিনিসটাতে, ঠিক আছে। দেখো পরে কি বলছে, পরে কি বলছে সেটা একবার দেখো। সেটা বলছে দেখো চোঙাকৃতি বা বেলনাকৃতি ধারক, ঠিক আছে, তার জন্য কত হয়, ঠিক আছে। দেওয়া আছে তোমাদের জন্য, এগুলো অতটা ইম্পর্টেন্ট নয়, শুধু ফর্মুলা মনে রাখলে হবে যে সি সমান হচ্ছে পরিবাহীটার দৈর্ঘ্য এল বাই 2 log e, ঠিক আছে, ডিভাইডেড বাই বি বাই এ। এবারে বি বাই ই কী বলবে, বি বাই এ হচ্ছে যে একদম কেন্দ্র থেকে বহিঃপৃষ্ঠের দূরত্ব আর কেন্দ্র থেকে যে ছোট্ট অংশটা কল্পনা করেছি তার ব্যাসার্ধ, ঠিক আছে। ধারকের শ্রেণী সমবায় জানো, শ্রেণী সমবায়ের জন্য কি হয় না 1/c সমান, রোধের উল্টোটা হয় 1/c1 প্লাস 1 হচ্ছে c2 প্লাস হচ্ছে 1/c3, এইভাবে চলতে থাকে। আর সিরিজের জন্য কি হবে, সি সমান c1 প্লাস c2 প্লাস c3, এইভাবে এগুলো চলতে থাকে। এবার এন সংখ্যক পাত ধারকের জন্য ফর্মুলা দেওয়া আছে, তোমাদের পরীক্ষার জন্য অতটা ইম্পর্টেন্ট নয়, ঠিক আছে। তাহলে চলে আসছি আমরা ধারকত্বের লাস্ট স্লাইডে, ঠিক আছে। ধারকত্বের লাস্ট স্লাইড কি বলছে দেখো, দেখা যাক। দেখো ধারকত্বের লাস্ট স্লাইড কি বলছে দেখো, একটু বড় করে নিই তাহলে সুবিধা হবে, ঠিক আছে। ধারকত্বের লাস্ট স্লাইড কি বলছে দেখো, দেখো বলছে যে হচ্ছে এন সংখ্যক একই ধরনের ছোট ছোট তলের ফোঁটা একটি বড় ফোঁটায় পরিণত হলো। আচ্ছা, এটা তোমাদের জন্য ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট। দেখবে কখনো 64টা জলের ওয়ে বলে দেবে, কখনো 27টা বলে দেবে, 27টা পারদ বা জলবিন্দু কী হয়েছে একত্রিত হয়ে গেছে, দিলে তাদের ধারকত্ব কত হবে, বিভব কত হবে, এই সমস্ত জিজ্ঞেস করে। তাহলে বড় ফোঁটার আধান হচ্ছে ছোট যে আধানগুলো রয়েছে তার এন সংখ্যক গুণ হয়ে যাবে, মানে 64 হলে 64 কিউ, 27 হলে 27 কিউ। বড় ফোঁটার যে ধারকত্ব হবে সেটা হচ্ছে সি ইন্টু এন টু দি পাওয়ার 1/3। বড় ফোঁটার বিভব ভি ইন্টু এন টু দি পাওয়ার 2/3। ফোঁটার স্থিতিশক্তি কত হবে, ইউ ইন্টু এন টু দি পাওয়ার 5/3। আর ফোঁটার তড়িৎ ক্ষেত্র হবে ই ইন্টু এন টু দি পাওয়ার 1/3। এটা তোমাদের পরীক্ষার জন্য বারবার বলছি, পরীক্ষা এখান থেকে অঙ্ক আসবে, এখান থেকে তুমি এমসিকিউ পাবে, এখান থেকে তুমি এসএকিউও পেতে পারো, ঠিক আছে। তাহলে এ পর্যন্ত আমরা ফার্স্ট যে ইউনিটটা ছিল সেটা শেষ করে ফেললাম। দেখো ভিডিও খুব বড় হয়ে যাচ্ছে, তার জন্য আমরা এই পর্যন্ত রাখছি। আমরা নেক্সট বলেছিলাম হয়তো আমরা ওয়ান শটে শেষ করব, কিন্তু সম্ভব হচ্ছে না, ঠিক আছে। এর পরের ভিডিওতে আমরা সেকেন্ড ইউনিটটা সম্পর্কে কিন্তু আলোচনা করব। ভিডিওটা ভালো লেগে থাকলে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। দেখো তোমাদের জন্য আমরা মানে এতটা খাটছি, তো আমাদেরও তোমরা চ্যানেলটা সাবস্ক্রাইব করো যাতে আমরা আরও এগিয়ে যেতে পারি। দেখাবে পরের ভিডিওতে, চলো টাটা।